আচ্ছা, আমরা ওয়েব ফাইল নিয়ে পড়তেছিলাম গত ক্লাসে। যতদূর মনে পড়ে যে প্লেন বেগ ভেলভেটিনটা হয়েছিল। প্লেন বেগ ভেলভেটিন উইথ ফাস্ট ফাইল স্ট্রাকচার, এটাও মনে হয়েছিল, তাই না? জি স্যার, টুয়েলভ বেগ ভেলভেটিন পড়াচ্ছিলেন, শেষ করতে পারেন নাই। 12 বেগ থেকে শুরু করতেছি। আচ্ছা, আমরা ওয়েব ফাইল পড়তেছিলাম যে ওয়েব ফাইল হচ্ছে তোমার ওয়েবটিয়ান দিয়ে ওয়েবটিয়ানের ফ্লোট দিয়ে তৈরি করা হয়। এখানে ওয়েবের কিছু ভেরিয়েশন আছে, বাট মূল মানে মেইন ডিজাইনটা ফুটিয়ে তোলা হয় হচ্ছে ওয়েবটির ফ্লোট দিয়ে। আর ওয়েবটির ফ্লোটটা ক্রিয়েট করার জন্য আবার উইব প্লেনটাকেও মানে বিভিন্ন ভাবে আর কি সাজানো হয়। তো এটা দুই ভাবে আমরা ইউজ করতে পারি, কাট পাইল আকারে ইউজ করতে পারি, লো পাইল আকারেও ইউজ করতে পারি। আচ্ছা, প্লেন বেগ ভেলভেটিনের মধ্যে প্লেন বেগটা নাম এই জন্য ছিল যে এটার গ্রাউন্ড উইব ছিল হচ্ছে প্লেন, গ্রাউন্ড উইব প্লেন, এই জন্য এটার নাম ছিল প্লেন বেগ ভেলভেটিন। আর সিমিলারলি টুইল বেগ ভেলভেটিন মানে হচ্ছে এটার গ্রাউন্ড হচ্ছে মানে টুইল হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে টুইল বেগ ভেলভেটিন। আর গ্রাউন্ড প্লেন বা টুইলের মধ্যে ডিফারেন্স কি? আমরা নরমালি প্লেন বা টুইল কাপড়ের যে ডিফারেন্স, এখানেও সেই ডিফারেন্সটা আসবে। যেমন হচ্ছে নরমালি যদি আমরা একটা প্লেন আর টুইলের মধ্যে কম্পেয়ার করি, তাহলে টুইলটা যেমন সফটার হয়, স্মুথার হয়। টুইল কাপড়ের মধ্যে ফ্লেক্সিবিলিটি, ইয়ার্নের ফ্লেক্সিবিলিটি বেশি থাকে। এবং কি বলে যে প্লেনের মধ্যে যেমন আবার মানে সুতাগুলার প্রিন্ট অনেক বেশি থাকে, কম্পারেটিভলি টুইলের মধ্যে কম থাকে। এজন্য টুইলটা অ্যাকচুয়ালি মানে পড়তে আর কি প্লেনের চাইতে বেশি কমফোর্টেবল। কারণ যেহেতু হচ্ছে এটার তোমার ইয়ার্ন গুলার লিটল বিট ফ্লেক্সিবিলিটি আবার অত বেশি না, শাটিনের মতো অত বেশি না, বাট লিটল বিট ফ্লেক্সিবিলিটি থাকে। এবং অ্যাজ ওয়েল এজ তোমার কি বলবো যে সেম মানে সেম পার ইঞ্চিতে বলতে পারি বা পার সেন্টিমিটারে প্লেনের জন্য আমরা যতটুকু ইপিআই পিপিআই দিতে পারবো, প্লেনের ক্ষেত্রে আমরা তার চেয়ে লিটল বিট বেশি ইপিআই পিপিআই, লিটল বিট, হ্যাঁ, 2 3 4 এরকম ইপিআই বা পিপিআই আমরা বেশি দিতে পারবো আর কি, যেহেতু ইয়ার্নগুলো উইভের মধ্যেই হচ্ছে লিটল বিট ফ্লোট আছে এবং ফ্লেক্সিবিলিটি আছে। প্লেনের মতো অত কম্প্যাক্ট না আর কি, কিন্তু আমরা চাইলে মানে প্লেন মানে সেম এরিয়াতে প্লেনের মধ্যে যতটুকু ইপিআই পিপিআই পাবো তার চেয়ে বেশি মানে দেওয়া সম্ভব আর কি। তো মূল সুবিধা হচ্ছে প্লেন এবং টুইলের মধ্যে সুবিধা হচ্ছে যে টুইলটা হচ্ছে ফ্লেক্সিবল বেশি, সফটওয়্যার এবং ফ্লেক্সিবল বেশি। তো এইখানে ওই জিনিসটাই আসবে যে প্লেনের তুলনায় যখন আমরা টুইল ইউজ করব তখন এটা ডেফিনিটলি এটার সফটনেসটা বেশি হবে এবং এটা বেশি বাল্কি দেখা যাবে আর কি। যেমন এখানে কিছু কথাবার্তা আছে, যেমন as twill weaves have lesser number of intersections compared to the plain weave, a twill bag velveteen having high twill as a ground structure will have lesser firmness of structure compared to the plain bag velveteen. Okay, কিছুটা ওই যে উইভের মধ্যে গ্যাপ থাকবে। As a result, the twill bag velvetins require higher peak densities than the plain bag velvetins to give the same firmness. ওই যে যেহেতু একটু মানে স্ট্রাকচারের মধ্যেই একটু ফ্লেক্সিবিলিটি থাকবে, এইজন্য আমরা বেশি পিক দিতে পারবো আর কি, পিক দেওয়ার পসিবিলিটি আছে এখানে। However, the twill bag velvetins have a softer feel and are more flexible. The standard design for a Genoa bag is given below. আচ্ছা, একটা এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে যে টুইল ব্যাগ ভেলভেটিনটা কিরকম হয়। যেমন এখানে এটা হচ্ছে আমাদের রাউন্ড উইভ, 2 আপ 1 ডাউন জেড টুইল নেওয়া হয়েছে এখানে, 2 আপ 1 ডাউন জেড টুইল, 2 আপ 1 ডাউন জেড টুইল। আর এখানে নেওয়া হয়েছে হচ্ছে 1 আপ 2 ডাউন জেড টুইল, মানে ঠিক এটা উল্টাটা। সাধারণত হচ্ছে যে মানে ডিজাইনের সুবিধার্থে আর কি এখানে যেটা ইউজ করা হয় তার উল্টাটা এখানে ইউজ করা হয়। যেমন এখানে যদি আমরা ইউজ করতাম 3 আপ 1 ডাউন জেড টুইল, তাহলে এখানে আমরা ইউজ করতাম 1 আপ 3 ডাউন জেড টুইল। এতে করে আমাদের এখানে ডিজাইনের মধ্যে কম্বিনেশনটা ঠিক থাকবে আর কি, বাট অন্যভাবে করা যাবে। যেমন এখানে 2 আপ 1 ডাউন দিলাম, এখানে 1 আপ 3 ডাউন দিলাম, এইভাবেও করা যাবে, বাট সেটা একটু মানে কি বলবো যে ডিজাইনের মানে অত
ফ্যাসিলিটেশন বা কি বলবো যে এত মানে সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে মানে অতটা ফুটে উঠবে না আরকি। ফুটে উঠবে না কথাটা ঠিক না। মানে করা যাবে। কোনো সমস্যা নাই। করতে কোনো সমস্যা নেই বা ফেব্রিক প্রোডাকশন করতে কোনো সমস্যা নেই। আ মেজর কোনো সমস্যাও নাই, মাইনরও কোনো সমস্যা নাই। জাস্ট আ কাপড়ের ক্ষেত্রে কি সমস্যা হয় সেটা অবশ্য বলতে পারব না। যেহেতু কাপড়ের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই। যেহেতু সেটার কোনো টেস্টিং রিপোর্টও নাই। আ বাট সাধারণত আরকি ইন জেনারেলি সুবিধার্থে আরকি প্র্যাকটিস করা হয় সেম জিনিস। অর্থাৎ আমরা এখানে যেটা রাখবো তার অপোজিট রাখবো। তাহলে রিপিটটা বের করতেও সুবিধা হয় আরকি। এই। সো 2 up 1 down Z টুইল, 1 up 2 down Z টুইল। এখানে চাইলে আমরা অবশ্য 1 up 2 down S ও ইউজ করতে পারবো। সেটাও করা যাবে। কিন্তু সেক্ষেত্রেও ডিজাইনটা এটার মতো ফুটে উঠবে না। একটু ভিন্নভাবে থাকবে। মানে গ্রাউন্ডেডটা হবে Z টুইল এর মতো আর এটা হবে S এর মতো। সো ২ টা দেখতে মানে ২ রকম লাগবে আরকি। মানে সারফেস এর মধ্যে তোমার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে আরকি। লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো আজকাল তো আসলে সুনির্দিষ্ট ডিজাইনে তৈরি করা হয় না। অনেক রকমের ডেরিভেটিভই তৈরি করা হয়। আর এগুলো সবই এখন ডেরিভেটিভেই চলে গেছে। সো এই নিয়মই মানে হুবহু এটা Z হলে এটাও Z এরকমই যে করা হয় তাও না। আমরা যদি কোনো পাইল ফ্যাক্টরিতে গিয়ে ওখানে R&D তে যেতে পারি তাহলে হয়তোবা বুঝতে পারতাম যে ওরা আসলে এই বেসিক ডিজাইন গুলা তৈরি করতেছে নাকি নিজেদের মতো করে তৈরি করতেছে। কিছু এনালাইসিস আমরা ল্যাবে করছিলাম গত সেমিস্টার মানে বন্ধ হওয়ার আগে। আম তো দেখলাম যে কিছু হচ্ছে বেসিকের সাথে মিলে আর হচ্ছে কিছু হচ্ছে বেসিকের সাথে মিলে না। বেশিরভাগই হচ্ছে যে মানে সামান্য একটু বেসিককে ফলো করে তারপরে বাকি অংশটা নিজেদের মতো করে নেয়। আচ্ছা। তো এটা আ উম সেম ওয়েতে টুইল বেগ ভেলভেটিনের রিপিট বের করব আমরা। প্লেন বেগ ভেলভেটিনের যেভাবে রিপিট বের করেছিলাম ঠিক সেম ওয়েতে আমরা রিপিটটা বের করব। যেমন হচ্ছে ওয়ার্পের রিপিট কি? ওয়ার্পের রিপিট হচ্ছে আ নাম্বার অফ কি ছিল? নাম্বার অফ পাইল ইনটু 2 ছিল মনে হয়। খুব সম্ভবত নাম্বার অফ পাইল ইনটু 2। সো নাম্বার অফ পাইল মানে 1, 2, 3 তার মানে এখানে ৬ টা হবে। 1, 2, 3, 4, 5, 6 ৬ টা ওয়ার্পের সুতা হবে। আর গ্রাউন্ড হচ্ছে নাম্বার অফ পাইল ইনটু 2 মানে 3 ইনটু 2 প্লাস হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড হচ্ছে ৩ টা। তাহলে 3 ৩ দুগুণে ৬ আর ৩ হচ্ছে ৯ টা হবে হচ্ছে ওয়েফটির সুতা। আর এখানে এগুলির ক্ষেত্রে আবার একটু মনে রাখতে হবে যেমন গ্রাউন্ড এবং পাইলের রেশিও হচ্ছে 2:1 হবে আরকি। প্লেনের ক্ষেত্রে প্লেন বেগ ভেলভেটিনের ক্ষেত্রে সেটার আর কোন প্রয়োজন পড়ে নাই আসলে। 2:1 বা এরকম এটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এটার ক্ষেত্রে টুইল বেগ ভেলভেটিনের ক্ষেত্রে গ্রাউন্ড এবং পাইলের রেশিও হবে 2:1 এটা যদি বড়ও হয় যেমন মনে করো 3 আপ 1 ডাউন হয় এখানে, এখানে 1 আপ 3 ডাউন হয় তাহলেও সেখানে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা করে দেখব না হয়। একটা এখানে প্র্যাকটিস করার পরে আরেকটা না হয় আমরা বোর্ডে করে দেখব। যে কিরকম হয়। আচ্ছা এখানে ডিজাইনটা আগের মতই যেমন আমরা সাজাবো হচ্ছে যেমন গ্রাউন্ড একটা দিলাম। এরপরে যেহেতু গ্রাউন্ড এবং পাইলের রেশিও মানে 1:2 আর যদি পাইল বা গ্রাউন্ড বলো তাহলে 2:1 ওভাবে বলতে পারো। তো এখানে একটা গ্রাউন্ড দিলাম, একটা গ্রাউন্ড আর হচ্ছে ২ টা দিলাম P1, P2 এরপর G2 দিলাম। বাস না উঠে এরম G2 দিলাম, দেন হচ্ছে P1, P2 দিলাম, এরপর হচ্ছে P3, P1, এরপর G3 দিলাম, এরপর হচ্ছে P2, P3 এভাবে দিয়ে গেলাম, হ্যাঁ? স্যার এরপর দেখো রিপিট যে সাইজ বের আমাদের করতে কি আলাদা কোনো ফর্মুলা আছে এটার জন্য? হ্যাঁ, কিছু বলতেছো কেউ? হ্যাঁ স্যার রিপিট সাইজ বের করার জন্য কি এটা আলাদা কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, রিপিট সাইজ বের করার জন্য আলাদা ফর্মুলা বলতে ওই প্লেন বেগ ভেলভেটিন এর জন্য যেরকম ফর্মুলা ছিল সেম ফর্মুলা। শুধুমাত্র এখানে রেশিওটার জন্য এভাবে খেয়াল রাখতে হবে। আর ফর্মুলাটা সেম? ফর্মুলাটা সেম, হ্যাঁ, আগের আচ্ছা মতই। ঠিক আছে স্যার। নাম্বার অফ পাইল ইনটু 2 গ্রাউন্ড এর জন্য সরি মানে ওয়ার্প এর জন্য আর পাইলের জন্য হচ্ছে নাম্বার অফ পাইল ইনটু 2 প্লাস হচ্ছে গ্রাউন্ড। যেটা আগে ছিল প্লেন বেগ ভেলভেটিন যেটা ছিল সেটাই এখানেও ফর্মুলাটা মানে একই সেম ফর্মুলা আরকি। জাস্ট শুধুমাত্র এই জায়গাটাতে মানে বসানোর জন্য একটু খেয়াল রাখতে হবে যে টুইল বেগ ভেলভেটিন হচ্ছে মানে গ্রাউন্ড এবং পাইল এটার ক্ষেত্রে আরকি 2 আপ 1 ডাউন এর ক্ষেত্রে হচ্ছে 1:2 হবে। আর পরের গুলাতে কি হবে সেটা আমরা একটা করে দেখতেছি যে কত রেশিওতে হবে আরকি।
ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ? 1:2 যেমন প্লেনের ক্ষেত্রে আবার এই ছিল না। যেমন প্লেনের ক্ষেত্রে 1:3 ছিল। যেমন এই যে খেয়াল করে দেখো। এখানে যেরকম এই যে, হ্যাঁ? প্লেনের ক্ষেত্রে ২ টা প্লেন ছিল তো। মানে ২ টা প্লেন থাকার কারণে 1:, কি বলবো? মানে পাইলের গ্রাউন্ড এবং পাইলের রেশিও হচ্ছে যেমন 1:, এটা কত? 4, হ্যাঁ? 1:4 এরকম ছিল আরকি। বা প্লেনের ক্ষেত্রে 1:3 ও হইতে পারে। যেমন 1:, ছোট ডিজাইন হলে 1:3, যেমন এটার ক্ষেত্রে 1:3, হ্যাঁ? এইরকম ছিল আরকি। কিন্তু টুইলের ক্ষেত্রে ওইটা এরকম হবে না আরকি। 1:3, 4 হইতে গেলে ডিজাইন অনেক বড় হয়ে যাবে আরকি। দেখাচ্ছি, আমরা করে দেখাচ্ছি। একটা এক্সাম্পল নিই আগে। এখান থেকে নেওয়ার পরে আমরা একটা ডিজাইন করতেছি। নিজের হাতেই করব। করলে পরে দেখলে বুঝবা যে একটু বড় নিয়ে করব। আচ্ছা, তো গ্রাউন্ড হচ্ছে গ্রাউন্ড গুলা দিয়ে দিলাম। গ্রাউন্ড যেরকম থাকতেছে যেমন 1 আপ দিলাম। G2 তে দেখো নাই। মানে ডাউন আরকি। G3 তে দেখো যে আপ। সিমিলারলি পাশে একটা খালি পাশে হচ্ছে সরি পাশে তো পাইলের জন্য খালি থাকবে। পরেরটা হচ্ছে কি? আ উম আপ, এরপরে আপ, এরপরে ডাউন। হ্যাঁ? বসায় গেলাম, হ্যাঁ? পুরা ডিজাইনটা এর মধ্যে হচ্ছে ভাবে বসায় গেলাম। গ্রাউন্ড গুলি বসিয়ে গেলাম। তো গ্রাউন্ড বসানোর পরে পাইলগুলা বসাইতে হবে। পাইলগুলা কিভাবে বসাবো? পাইলগুলা পাইলের মতো করেই বসাবো। যেমন এখানে দেখো ফার্স্ট সুতাটা আছে। এখানে দিয়ে দিলাম ফার্স্ট সুতা। এরপর কাটিং এর জন্য আমরা একটা করে খালি রাখি। পাশেরটা খালি রাখবো। তারপরে চলে যাব আ এটাতে। এখানে একটা আছে দেখো সেকেন্ড পাইলটা দিলাম হচ্ছে এখানে তার ঘরে। এরপরে আবার একটা খালি থাকবে। থার্ড পাইলটা দিব হচ্ছে এই থার্ড পাইলের ঘরে। আর বাকি অংশটা সেম। এই অংশটা যেভাবে করলাম ওই অংশটাও এইভাবেই আমরা করব। P1 এর ঘরে একটা ঘর খালি যাবে। এরপরে হচ্ছে P2, মানে P2 যেটা সেটার জন্য এখানে একটা, P3 এর জন্য এখানে একটা। আর সেম ওয়েতে আমরা মাসুম বিল্লাহ কিছু বলতে চাও? স্যার এক্সট্রা একটা সাউন্ড আসে স্যার। এক্সট্রা সাউন্ড দেখতে হবে কার মাইক অন করা আছে। আমার এখানে তো নাই। কেউ হয়তো মাইক অন করে রাখছে। দেখছি। এখন মনে হয় নাই। এক্সট্রা সাউন্ডটা এখন মনে হয় নাই, তাই না? মাঝখানে ছিল মনে হয়। স্যার এখন কোনো সাউন্ড নেই স্যার। এখন ঠিক আছে, হ্যাঁ? মাঝখানে হয়তো ছিল। কারো হয়তো মাইক অন করা ছিল এইজন্য আরকি। ওকে। আহ আচ্ছা, এরপরে ক্রস সেকশনাল ভিউ এর মধ্যে প্রথমে হচ্ছে গ্রাউন্ড দিব। প্রথমে গ্রাউন্ড দুইটা G1, G2 দিয়ে দিলাম। ব্যাস, মানে যেভাবে আছে টুইল আরকি যেভাবে ওভাবে দিব। যেমন হচ্ছে কি আছে? গ্রাউন্ড তো আর প্লেট নাই। গ্রাউন্ড যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে। যদিও গ্রাউন্ডটা অবশ্যই এখানে ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা। দেখো যে এখানে হচ্ছে 2, হ্যাঁ? এখানে হচ্ছে 2 আপ 1 ডাউন, আবার 2 আপ 1 ডাউন। এভাবে এঁকে বুঝতে হবে। এখানে মনে হয় ওইভাবে ক্লিয়ারলি বোঝা যাবে না আরকি। 2 আপটা কিভাবে গেছে? 2 আপ 1 ডাউন। এখানে আসলে গ্রাউন্ড এভাবে বুঝার মনে হয় তোমরা নিজেরা এঁকে বুঝতে হবে। গ্রাউন্ডটা G1, এরপর G2, এরপর G3। উহু। এখানে এখানে ক্লিয়ারলি বোঝানো যাবে না আরকি গ্রাউন্ডটা। স্যার আপনি হোয়াইট বোর্ডে আঁকে তাহলে ভালো হইতো। আচ্ছা, হোয়াইট বোর্ডে আঁকার জন্য আচ্ছা। তাহলে আবার এই ডিজাইনটা করার তো আর দরকার নাই, তাই না? এটা কি করার দরকার আছে? আচ্ছা, দেখি।
এখান থেকে আমি ডিজাইনটা নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করে স্ন্যাপশট নিলাম। এইটুকু নিলাম, হ্যাঁ, আচ্ছা এই পুরোটাই নিলাম। পুরোটা নিলে পরে তোমাদের বুঝাইতেও সুবিধা হবে। দাঁড়াও, ওকে। এখানে তাহলে গ্রাউন্ড গুলা হচ্ছে যেমন এখানে মানে 2 ডাউন 1 আপ হবে আর কি, 2 ডাউন 1 আপ। সো আমরা এভাবে রাখতে হবে, শেপ নিয়ে। আমারটা একটু বড়, এটার মতো ছোট হবে না, কারণ এটার মতো ছোট করা বোধ হয় যাবে না আর কি, তারপরে দেখতেছি। এখানে তাহলে প্রথমে হচ্ছে ডট গুলা দিতে হবে। দিচ্ছি 1 2 3 4 এখন যদি আমরা আঁকতে যাই তাহলে দেখি পারি কিনা। এটা হচ্ছে 2 ডাউন 1 আপ, হ্যাঁ, 2 ডাউন 1 আপ। আচ্ছা এটা তো বেশি খারাপ হচ্ছে। 2 ডাউন 1 আপ। আঁকা তো মুশকিল অনেক অ্যাকচুয়ালি। শেপ নিয়ে এটা দিয়েই করি মনে হচ্ছে, এটা দিয়ে কম্পারেটিভলি সহজ হবে। তোমরা জাস্ট বুঝে নিও 2 ডাউন 1 আপ, আবার 2 ডাউন, হ্যাঁ, আবার হচ্ছে 1 আপ। এটা হচ্ছে G1, এটা হচ্ছে G1। এটার কালার দিয়ে দিলাম হচ্ছে, সাপোজ মনে করো এই কালার দিলাম G1, হ্যাঁ। আচ্ছা এরপরে G2 কি? G2 হচ্ছে তোমার 1 আপ, G2 হচ্ছে 1 আপ, 1 আপ, তারপরে হচ্ছে 2 ডাউন, তারপরে হচ্ছে 1 আপ, তারপর হচ্ছে 2 ডাউন। এটা হচ্ছে G2, এই কালারই থাক। G3 হচ্ছে 1 ডাউন 1 আপ, 1 ডাউন 1 ডাউন, তারপরে হচ্ছে 1 আপ, তারপর হচ্ছে 2 ডাউন, তারপর হচ্ছে 1 আপ, তারপর হচ্ছে 1 ডাউন। এই হচ্ছে গ্রাউন্ড গুলা হয়ে গেল। এবার হচ্ছে পাইলেট গুলার জন্য হচ্ছে প্রথমে P1। পাইল গুলা সহজই হবে, পাইল গুলা সহজে বুঝতে পারবে। P1 যেমন হচ্ছে কি 1 ডাউন, আর এগুলো সব আপ, P1। সো এটা হচ্ছে 1 ডাউন, এটা একটু উপর দিয়ে দেই, 1 ডাউন, আর বাকি সবই হচ্ছে আপ, না, বাকি সব হচ্ছে আপ। তো যখন জাস্ট P1 P2 আইকেই আমরা একটা বুঝে নিব, তারপরে আমরা বাকিগুলোতে যাব আর কি। বাকিগুলোতে সহজ হবে। P1 P2 তে যদি যাই, তো P2 কি দাঁড়াচ্ছে? P2 হচ্ছে এই ঘর বাদ দিয়ে, এই সুতা বাদ দিয়ে এখানে, হ্যাঁ, এগুলা সব আপ।
আচ্ছা একটু উঁচা উঁচা করে আঁকি যেহেতু এগুলো মুছে দিব এই জন্য। হ্যাঁ, প্রথম P2 হচ্ছে প্রথম দুইটা সুতা উপরে, হ্যাঁ এখানে, এরপরে হচ্ছে এখানে ডাউন সাপোজ, আর হচ্ছে এখানে বাকি সব আপ। এই দুইটা আমরা বুঝে নিই, তারপরে বাকিগুলা এটাকে ধরো দিলাম এই কালার, আর P1 কে দিলাম হচ্ছে আচ্ছা এই কালার থাকলো। আচ্ছা এটা হলো কালোটা হলো P1 না, P1 আর এটা হচ্ছে P2। এতটুকু তো আমরা সবাই বুঝতে পারছি তাই না? P1 হচ্ছে ওয়ান ডাউন সব আপ, আর এখানে P2 হচ্ছে এই দুইটা আপ, এখানে ডাউন আর বাকি সব আপ। তো এইগুলি তো হচ্ছে যখন কাটিং করব তখন তো কাটা পড়ে যায়, যেমন এটা কাটিং যখন করব তখন এই অংশটা কি কাটা হয়ে যাবে, কাটিং করলে পরে এটা কেটে ফেলবো আর কি, মানে আমাদের কেটে ফেলবে, শুধুমাত্র এই অংশটা থাকবে। হ্যাঁ এই P1 এর অংশটা থাকবে। এইটাকে মোছার উপায় কি? কিছু রাবার টাবার কিছু নাই তো মোছার উপায়? ফরম্যাট পেইন্টার কিছু দিয়ে মোছার আন্ডো দিয়ে মুছতে পারেন স্যার, হ্যাঁ কি দিয়ে? আন্ডো করে মুছতে পারেন স্যার, সিটিআরএল প্লাস জেড দিয়ে, বুঝি নাই। কন্ট্রোল প্লাস জেড চাপ দিয়ে মুছতে পারেন স্যার। না পুরোটা মুছবো না, শুধু এই অংশটা মুছবো, মানে এই অংশটা মুছবো, এই অংশগুলা মুছবো। কন্ট্রোল প্লাস জেড প্লাস দিলে তো পুরাটাই চলে যাবে। আচ্ছা যাই হোক, তোমরা তো বুঝতেছো নাকি? দেখো যে এটা যদি মুছে দিই মানে কেটে ফেলে দিই, যেমন এটা দিয়ে যদি কেটে ফেলে দেই তাহলে বাকি অংশটা কাটা পড়ে যাবে, শুধুমাত্র P1 এর এই অংশটা থাকবে, কালো এতটুকু অংশ থাকবে, অর্থাৎ ছবিতে যেরকম দেখা যাচ্ছে এই P1 যেটা এই অংশটা থাকবে। এরপরে মাঝখানে একটা সুতা গ্যাপ, একটা গ্যাপের পরে P2 জাস্ট শুধুমাত্র মানে এই অংশটাও কাটা পড়বে, এই অংশটাও কাটা পড়বে, তো শুধুমাত্র P2 এই অংশটাই থাকবে। বুঝতে পারলেই হলো। সিমিলারলি P3 যদি ড্র করি, দেখো যে P3 যদি করি তাহলে একই জিনিস, একটা গ্যাপ থাকবে। হ্যাঁ P3 আসতেছে কি এই সুতা বরাবর না, এই সুতা বরাবর, দেখো এখানে সে ডাউন আর বাকি সব আপ, এই সব আপ। সো এই সবগুলি আপ দিলাম, সবগুলি আপ দিয়ে শুধুমাত্র এই জায়গায় হচ্ছে সে ডাউন আর বাকি সব আপ। তো সুতরাং যদি আমরা P3 কাটিং এর পরে কি হবে, কাটিং এর পরে এই অংশগুলা সব কাটা পড়বে, এই অংশগুলা কাটা পড়বে, শুধুমাত্র এখানে P3 টা থাকবে। সিমিলারলি এই যে এখানে P3 এর মতো থাকবে, অর্থাৎ এখানে P1, এরপর একটা গ্যাপ, এরপর আবার P2, এরপর একটা গ্যাপ, আবার এখানে P3। এই হচ্ছে রিপিট। এখন আশা করছি মানে মনে হচ্ছে যে বুঝতে পারছো আর কি। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ওকে। সো এই ওয়েতে এগুলা টুইল ব্যাক ভেলভেটিন হয়ে যাচ্ছে আর কি। এখন বলছিলাম যে যদি রিপিট সাইজ বড় হয় তাহলে কি হবে সেটাও একটা দেখা দরকার আর কি, তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে 2 আপ 1 ডাউন ছিল, এখানে যাচ্ছে, ঠিক আছে যাচ্ছি। যদি এই ফরম্যাটে হয়, যেমন এখন একটা নতুন একটা ডিজাইনে যাই, যেমন এখানে আমরা একটা ডিজাইন নিলাম হচ্ছে ধরো কত নিব, 3, আমাদের কত লাগবে, 3 আপ 1 ডাউন হলে রিপিট সাইজ হচ্ছে 4/4, একটু বড় নিলাম 4/4। 3 আপ 1 ডাউন দিলাম আমরা, হ্যাঁ 3 আপ 1 ডাউন, আর যেভাবে খুশি দিতে পারি কোনো অসুবিধা নেই। 3 আপ 1 ডাউন, একটা জেড টুইল দিলাম, থ্রি আপ 1 ডাউন জেড টুইল। এখানে দিতে হবে হচ্ছে আমাদের যেমন এখানে আমরা হচ্ছে এখন হচ্ছে এটা দিতে হবে হচ্ছে 1 আপ 3 ডাউন জেড, মিলিয়ে যদি নেই আর কি, 1 আপ 3 ডাউন জেড, 1 আপ 3 ডাউন জেড। এটাও 4/4ই হবে। না মিলে স্যার কিরকম নিচে কষ্ট করছেন তাহলে ভালো হতো। বুঝি নাই, বলো কি নিব, কে বললাম বুঝি নাই তো।
এটা হলো পাইল আর এটা হলো গ্রাউন্ড। তো এটা গ্রাউন্ড আর এটা হচ্ছে পাইল। এগুলি লেখার দরকার নাই যে P1 P2 এগুলি লেখার মনে হয় দরকার নেই। হ্যাঁ, এটা P1 ওগুলি সরে সরে যায় আর থাকবে এরকম। পাইল P1 রিপিট সাইজ কত হবে বলো? দেখো রিপিট সাইজ কত হবে? স্যার 8 into 12। তাহলে এটা 8 আর 8 into 12। ঠিক আছে, নতুন ঘরে চলে যাচ্ছি। 8 into 12 মানে ওয়ার্পের দিকে। আচ্ছা, তার মানে এটা দিতে হবে ইনসার্ট টেবিল। নাম্বার অফ কলাম হচ্ছে 8 হচ্ছে 12। দেখো কার মাইক অফ আছে, আরে সরি চালু আছে, কার মাইক চালু আছে দেখো, দিক থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, এখন 8 into 12 না, 8 into 12 যদি হয়, খেয়াল করো এখানে যেটা বলছিলাম যে গ্রাউন্ড এবং পাইলের হচ্ছে তোমার 1:2। টুইলের ক্ষেত্রে আর কিনা সাইডে লিখতে, সাইডে লেখাটাও ঝামেলা। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড দিলাম G1, এখানে দিলাম G1 G1, তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে স্যার এখানে কি 1:3 হবে? এখানে 1:3 1:3 1 2 3 মনে হয় না, স্যার 1:3 তো হবে মনে হয়। 1:3 তে মনে হয় হবে না। এখানে কয়টা 12টা না, এখানে কয়টা 12টা তো, আর এখানে কয়টা 4টা। তো 4টা যদি হয়, আচ্ছা 4টা এখানে 4টা, বাকি এখানে আছে 4টা হলে এখানে যদি আমরা 4টা ইউজ করি, বাকি 8টা ইউজ করতে হবে। 1:2 হবে, 1:2। এই সাইডে লিখতে পারছি না আসলে। স্পেসিংটা মিলতেছে না আর কি। আচ্ছা, প্রথমে আমি এইভাবে লেখা দিই, ঘরে ঘরে লেখা দিই, যেমন এটা পরে আমি কি করতেছি, এটা যেমন G1 এটার জন্য, এরপরে দিবা হলো এই ঘরে, এটা এই সুতাটা ধরো P1, হ্যাঁ এটা দিবা P2, এটা দিবা P2 P2, এরপরে দিবা হলো আবার G2, এরপর দিবা G2, এরপর আবার হচ্ছে P3 P3, এরপর হলো P4, হ্যাঁ আবার হলো তোমার G3 G3, এরপর দিবা হচ্ছে আবার হচ্ছে P1, এরপর P2, এরপরে হচ্ছে G4 এরপর হচ্ছে আবার P3, এরপর দিবা হচ্ছে P4। So 1:2। টুইলের ক্ষেত্রে 1:2 হবে সবগুলোর ক্ষেত্রে, সে রিপিট যেরকমই হোক, বড় হোক ছোট হোক। টুইলের ক্ষেত্রে গ্রাউন্ড এবং পাইলের রেশিও হচ্ছে 1:2। তাহলে এটা মনে রাখতে হবে আর কি, গ্রাউন্ড এবং পাইলের রেশিও হচ্ছে so 1:2, এটা মনে রেখো।
ওকে, ঠিক আছে, সবাই দেখতে পারছো? গ্রাউন্ড একটা, এরপর হচ্ছে দুইটা পাইল, আবার গ্রাউন্ড একটা, দুইটা পাইল, গ্রাউন্ড, দুইটা পাইল, গ্রাউন্ড, দুইটা পাইল, এই। ঠিক আছে, তাহলে পুরো ডিজাইন কি লাগবে, করতে হবে? ডিজাইন করে আগের মতোই তো হবে স্যার। ডিজাইনটা করে দিচ্ছি, তোমরা ক্রস সেকশনাল ভিউটা আশা করি আর কি, আচ্ছা করেই দিচ্ছি, সমস্যা নেই, সমস্যা নেই, করেই দিচ্ছি। ঠিক আছে, সো টুইলের ক্ষেত্রে একটা জিনিস হলো, মানে প্লেনের মতো না, এটা গ্রাউন্ড এবং পাইলের রেশিওটা হবে 1:2 করে আর কি। ডিজাইন ছোট হোক বড় হোক, আর প্লেন ব্যাক ভেলভেটিনে যেরকম এটা চেঞ্জ হয়ে যেত আর কি, বাট এটার ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ নেই, সবগুলোর ক্ষেত্রে এক। আর যদি চেঞ্জ করা হয় তাহলে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে অনেক বেশি বড় হয়ে যাবে রিপিটটা, এবং হচ্ছে as well as কাপড় অনেক বেশি পাতলা হয়ে যাবে। যদিও পাতলা কাপড় আমরা ইউজ করবো পাইলের ক্ষেত্রে, ভেলভেটিন না, ভেলভেটিন না, অন্য মানে কাপড় আমরা আরো আমাদের ডেরিভেটিভস আছে, বাট সেটা টুইল না অবশ্যই। আচ্ছা, তো আমরা যদি তাহলে ডিজাইনটা করতে যাই, তাহলে সেম ওয়ে, হ্যাঁ সেম ভাবেই আমরা আমাদের কি করতে হবে, যেমন হচ্ছে প্রথমে হচ্ছে যদি আমরা দেই গ্রাউন্ড গুলো অ্যাকচুয়ালি না মার্কিং করলে পরে মুশকিল আসলে, কোথায় যে গ্রাউন্ড কোথায় যে কি। আচ্ছা, আঁকতেই হবে না, এটা একটা গ্রাউন্ড, দুইটার পরে এটা একটা গ্রাউন্ড, দুইটার পরে এটা একটা গ্রাউন্ড, একটা গ্রাউন্ড। সো লিখে ফেলো সেম ওয়েতে, হ্যাঁ সেম গ্রাউন্ড যেরকম আছে সেম ওয়েতে গ্রাউন্ড গুলা লিখে ফেলো। যেমন গ্রাউন্ড কি 3 আপ 1 ডাউন আছে, সো 3 আপ 1 ডাউন দেই, 3 আপ 1 ডাউন দিয়ে দিলাম। তার পাশেরটা কি আছে 1 ডাউন 3 আপ, সো 1 ডাউন 3 আপ দিতে হবে। এবার গ্রাউন্ড গুলা দিয়ে যাবা সেম আগের ওয়েতে দিয়ে গেলাম। এরপরটা হচ্ছে 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, এরপর হচ্ছে দুইটা আপ, দুইটা আপ, এরপরটা হচ্ছে 2 আপ 1 ডাউন আপ, 2 আপ, 2 আপ 1 ডাউন, তারপর হচ্ছে আরেকটা আপ। একই জিনিস এই পাশেও হবে, সেম জিনিস এই পাশেও হবে, 1 আপ 1 আপ 1 আপ, এরপরে 1 ডাউন 1 আপ, এরপরে হচ্ছে 1 আপ 1 ডাউন 1 আপ 1 আপ, 1 2 3 4, 1 এই গ্রাউন্ড গুলা সাজায় ফেলা। এরপর জাস্ট পাইল গুলা দেখে দেখে সাজায় দিবা, যেমন P1 এর ক্ষেত্রে এটা দিবা, P1 এর ক্ষেত্রে যেটা আছে এটা দিবা, P1 এর এখানে যে গোল গোল থাকবে তো গোল গোল গুলা দিবা আর কি, যে যেভাবে গোল গোল থাকবে সেভাবেই দিবা। এরপরে হচ্ছে সেকেন্ড এক ঘর খালি রেখে এরপর একটা, এরপরে আরেক ঘর খালি রেখে P3, আরেক ঘর খালি রেখে P4, সেম জিনিস উপরে, সেম জিনিস উপরে। এই হয়ে গেল তোমার ডিজাইন। এখানে জাস্ট এগুলোকে একটু গোল গোল করে যেভাবে আমাদের ছবিতে দেওয়া আছে সেভাবে দিবা আর কি, এভাবে এখানে যেভাবে আছে আর কি, ক্রস ক্রস করে গোল গোল করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো পাইল আর এগুলো গ্রাউন্ড ডিজাইনের মধ্যে। এই আর তোমরা হচ্ছে যখন ডিজাইন করবে তখন এখানে হচ্ছে গ্রাউন্ড আর পাইল এগুলোকে মেনশন করে দিবা এই সাইড। আর নিচে ক্রস সেকশনাল ভিউ সেম আগের মতোই সেম হবে আর কি। হ্যাঁ স্যার বলো স্যার এই ক্রস সেকশনাল ভিউতে স্যার আমাদের গ্রাউন্ড যদি 1 ধরি স্যার, এই যে এটাতে যেটা এখন আছে স্যার, এটা কি স্যার 2 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন হওয়ার কথা না? কোনটা যেটা আসছে এটা? হ্যাঁ এখন যেটা আছে স্যার এটা 2 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন হওয়ার কথা না স্যার? না না, এগুলি তো তোমার আমরা তো ওই ক্রস সেকশনাল ভিউ আসতেছি ওয়েভ টেস্ট, এগুলো কিন্তু আমাদের ওয়েভ সুতা। হ্যাঁ স্যার। এগুলো কিন্তু আমাদের ওয়েভ সুতা। হ্যাঁ
বুঝতে পেরেছি। আর ডট লাইন যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্পের সুতা। আচ্ছা আমরা যদি এগুলি ওয়েফট হয়, খেয়াল করো ওয়েফটের সুতাটা ক্রস মানে কি ওয়ার্প আপ। ও হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, ক্রস মানে হচ্ছে ওয়ার্প আপ। এই যে ক্রস দিয়ে গোল যেগুলো সেগুলো মানে ওয়ার্প আপ, আর বাকি যেগুলো ডট যেগুলো সেগুলো হলো ওয়েভটা। আচ্ছা স্যার তো থ্যাংক ইউ স্যার। গ্রাউন্ডের ক্ষেত্রে হ্যাঁ, গ্রাউন্ডের ক্ষেত্রে এটা যেটা আসবে ওয়েভ ডিরেকশনে আমরা আঁকতেছি। হ্যাঁ, ক্রস সেকশনাল ভিউ আমরা ওয়ার্পের দিকেও আঁকি, ওয়ার্প বরাবর আঁকি, সেটা এটা না আর কি। ঠিক আছে, ওকে। তাহলে বাস এটা রাখলাম না। হ্যাঁ, এটা সেম জিনিস হবে, এরকমই হবে, শুধু একটা বাড়বে আর কি। রিপিটে একটা পাইলের সুতা বাড়বে। এটা P1 হবে, কাটার পরে একটা খালি যাবে, আবার P2 হবে, একটা খালি যাবে, আবার P3 হবে, একটা খালি যাবে, আবার P4 আসবে। মানে এখন যেটা আঁকলাম আর কি, সেটা রিপিটটা জাস্ট একটু বড় হবে আর কি। রিপিটের মধ্যে পাইল হবে 4টা। এই হচ্ছে এটার মধ্যে পার্থক্য। আর ফ্যাব্রিকটা আরো বেশি সফটওয়্যার হবে, আরেকটু ফ্লেক্সিবল হবে, কারণ হচ্ছে যেহেতু রিপিটটা একটু বড় হয়েছে। রিপিটটা একটু বড় হওয়ার কারণে এবং পাইলসটা বেশি হওয়ার কারণে আরো বেশি সফটওয়্যার হবে, আরো বেশি ফ্লেক্সিবল হবে। এই হচ্ছে বেনিফিট, আরো বেশি বাল্কি হবে আর কি। এই হচ্ছে বেনিফিট। সো আমরা পরেরটাই যাই। হ্যাঁ, 12 ব্যাগ ভেলভেটিনের পরে হচ্ছে আমাদের এখানে কিছু কথাবার্তা আছে। কথাবার্তা হচ্ছে যে কাটিং এন্ড কোয়ালিটি অ্যাসপেক্টস অফ প্লেন ব্যাগ ভেলভেটিন, মানে প্লেন ব্যাগ ভেলভেটিন প্লেন ব্যাগ ভেলভেটিনের মধ্যেই আসলে প্লেন ভেলভেটিন যেগুলা প্লেন ভেলভেটিনের মধ্যেই হচ্ছে প্লেন ব্যাগ ভেলভেটিন, টুইল ব্যাগ ভেলভেটিন, এগুলা সবই প্লেন ভেলভেটিনের মধ্যে। কারণ হচ্ছে যে এই মানে এগুলোর মধ্যে পাইলের সংখ্যাটা অনেক, মানে পাইলের কি বলবো, যে পাইল গুলো এমন ভাবে থাকে যে পুরো কাপড়টাকে মানে কভার করে রাখে আর কি। এরকম, যেমন এই যে আমরা এটা যেটা দেখলাম আর কি। হ্যাঁ, এখানে যেরকম সাপোজ বা এখানে এই ছবিতেও দেখতে পারি যে প্লেন আর টুইল যেটাই হোক না কেন, হ্যাঁ, প্লেন বা টুইল যেটাই হোক না কেন, প্লেন ব্যাগ ভেলভেটিন, হ্যাঁ, প্লেন ব্যাগ ভেলভেটিন যেমন এরকম ছিল, এখানে একটা পাইল ছিল, মাঝখানে একটা মিস, আবার একটা পাইল। মানে এই সুতাগুলো এমন ভাবে থাকবে যে নিচে গ্রাউন্ডটাকে বোঝা যাবে না, গ্রাউন্ড যে আছে এটা বোঝারই উপায় নাই। সিমিলারলি হ্যাঁ, এটাও প্লেন ব্যাগ ভেলভেটিন ছিল। দেখো প্লেন ব্যাগ ভেলভেটিন ডিজাইনকে আমরা এক্সটেন্ড করেছি, কিন্তু পাইলের অবস্থা একই রকম। দেখো যে পাইলের অবস্থা একই রকম, মাঝখানে যে একটা গ্রাউন্ড আছে সেটা বোঝার উপায় নেই, মানে পাইলগুলা পুরা কাপড়টাকে কভার করে রাখছে আর কি। টুইল ব্যাগ ভেলভেটিনের ব্যাপারে যদি যাই, গ্রাউন্ড টুইল হচ্ছে পাইলের ক্ষেত্রে টুইল হচ্ছে, কিন্তু আলটিমেটলি ফাইনালি গিয়ে দাঁড়াচ্ছে, দেখো কাটিং এর পরে কি অবস্থা দাঁড়াচ্ছে, যেমন এটা টুইল ব্যাগ ভেলভেটিন, এখানে P1 থাকতেছে, মাঝখানে একটা গ্যাপ থাকছে, আবার একই অবস্থা, মাঝখানে একটা গ্যাপ, আবার মানে পাইলের সুতা দিয়ে কভার করে রাখতেছে গ্রাউন্ডকে। টোটাল ফ্যাব্রিকটাকে মানে গ্রাউন্ড সুতা উপর থেকে বোঝা যায় না যে নিচে আছে কিনা। সো এটাই হচ্ছে মানে প্লেন ভেলভেটিনের একটা বৈশিষ্ট্য, যে টোটাল মানে কাপড়ের উপরের মধ্যে গ্রাউন্ডকে দেখা যাবে না, পাইলের সুতা দিয়ে কভার করে রাখা হবে আর কি। এখন এই যে কাটিং যে করবো, হ্যাঁ, এই প্লেন ভেলভেটিন বলতে বোঝানো হচ্ছে যে প্লেন ব্যাগ ভেলভেটিন এবং টুইল ব্যাগ ভেলভেটিন, এই দুইটাই হচ্ছে প্লেন ভেলভেটিনের অন্তর্ভুক্ত আর কি। প্লেন ভেলভেটিনের বৈশিষ্ট্য বললাম হচ্ছে যে এখানে পাইল সুতা দিয়ে গ্রাউন্ডটাকে ঢেকে রাখা হবে, টোটাল কাপড়টা একটা সুন্দর একটা কভার থাকবে, যেখান থেকে আমরা বুঝতে পারবো না যে গ্রাউন্ডটা আছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে যে কাটিংটা অ্যাকচুয়ালি মানে করতে হয় হচ্ছে আলাদা একটা মেশিন। হ্যাঁ, আলাদা একটা মেশিন আছে কাটিং এবং লুপের যে লুপগুলো আছে, শেয়ারিং মেশিন, এবং এগুলাকে শেয়ারিং এর পরে এগুলাকে যে রেজিং করা হয় এটার জন্য আলাদা একটা মেশিনই আছে। সেই মেশিনের মধ্যে আহ, তোমার নাইফ সেট করা থাকে, একটা রোলারের মধ্যে নাইফ সেট করা থাকে নির্দিষ্ট হাইটে। হ্যাঁ, ওই রোলারের মধ্য দিয়ে যখন আর কি কাপড়টা পাস করবে, তখন হচ্ছে এই লুপগুলাকে কেটে ফেলা হবে আর কি। এবং মানে এমন হাইটে নাইফটা সেট করা হয় যে যেই লুপগুলা আমাদের মানে হাইট মানে ওয়েব টিস্যুটার যে লুপগুলার হাইট বেশি থাকবে গ্রাউন্ডের চাইতে, সেগুলোই শুধুমাত্র কাটা পড়বে, এমন ভাবেই করা হয়। আর এই লুপগুলা কাটার পরে এরপরে হচ্ছে আরেকটা রোলারে যায় যেখানে ব্রাশিংটা হয়, যেখানে একটা ব্রাশিং হয়। সেই ব্রাশিং হইলে পরে ওই যে পাইলগুলা ওইরকম ব্রাশ হয়ে থাকবে আর কি, মানে কাপড়ের সারফেসটা পুরাই একদম ব্রাশ লাইক একটা সারফেস চলে আসবে। সো এই পদ্ধতিতেই হচ্ছে মানে কাটিংটা করা হয় আর কি। কাটিংটা একটা আলাদা একটা প্রসেস বা আলাদা একটা কি বলবো যে আলাদা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটার জন্য আলাদা একটা স্টেপ লাগে আর কি, এই কাপড়ের জন্য আলাদা একটা স্টেপ লাগবে।
আর এটার মধ্যে এই কথাবার্তাগুলোই আছে হচ্ছে one major drawback of velvet jeans is cutting process. This is time consuming and expensive. Before the cutting operation, the cloth is usually stressed and positioned such that is মানে তার মানে কাপড়কে রিল্যাক্সেশনে করা হয় আর কি। লুম থেকে কাটার পরে কাপড়টাকে রিল্যাক্স কন্ডিশনে রেখে দেওয়া হয়, এরপরে হচ্ছে দা মেশিনের মধ্যে ফিট করা হয়। And there is special knife enters and cuts the floors of pile with threads. This is accomplished as the fabric runs forward and the knife severs the bone. The thread densities and yarn count determine the quality of the velvetins. এটা আমরা আগেই জানি যে ভেলভেটিনের কোয়ালিটি ডিপেন্ড করতেছে থ্রেড ডেনসিটি এবং ইয়ার্ন কাউন্ট। যেগুলি ফাইনাল কাউন্ট ছিল সেগুলি আর এখন এত তৈরি করা হয় না, কারণ অনেক বেশি কস্টলি হবে। হ্যাঁ, তৈরি করা হতে পারে, বাট স্পেশাল তোমার কোনো ইয়া থাকলে আর কি, রাজকীয় কোনো অর্ডার থাকলে সেটা হইতে পারে। বাট নরমালি হচ্ছে এখন কাস্টমারের জন্য অত ফাইনার গুলো ইউজ করা হয় না, মিডিয়াম টু কোয়ার্স কোয়ালিটি যথেষ্ট আর কি। The pile height can be varied by adjusting the float length of the pile width suitably. Generally, the width shrink is 15 to 20, 12.5 to 20, আর ওয়ার্পের লেন্থ ওয়াইজ হচ্ছে 2.5 to 4%। মানে ঠিক তার উল্টা, আমাদের যেহেতু এটা ওয়েভ পাইল ফ্যাব্রিক, আর হচ্ছে আমরা ওয়েভটের দিকে বিভিন্ন ফ্লোট দেই, আর হ্যাঁ ফ্লোট দেই এবং অ্যাজ ওয়েল এজ পিক ডেন্সিটি বেশি থাকে ওয়েভটের দিকে, এই জন্য হচ্ছে ওয়েভটের দিকেই হচ্ছে শ্রিঙ্কেজটা সবচেয়ে বেশি হয়। অন্যান্য ফ্যাব্রিকের ক্ষেত্রে কিন্তু তা না। হ্যাঁ, অন্যান্য ফ্যাব্রিকের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। এইখানে এই ওয়েভ পাইল ফ্যাব্রিকের ক্ষেত্রে যেরকম হচ্ছে সেরকম হবে না। তো সেক্ষেত্রে ওয়েভটের দিকে হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, আপ টু একটা রেঞ্জ এখানে দেওয়া হয়েছে, বাট প্র্যাকটিক্যালি আমাদেরকে এখন মানে কাপড় তৈরি করে দেখতে হবে যে আমাদের কাপড়টা কতটুকু করে আর কি, সেটাকে এই রেঞ্জের মধ্যে আছে কিনা আর কি। এটা একটা জাস্ট একটা ভ্যালু দেওয়া আছে আর কি, এক্সপেরিমেন্টাল ভ্যালুই দেওয়া আছে, কিন্তু সেটা এখন মানে এখন পর্যন্ত ঠিক আছে কিনা, আমরা যে সুতা ইউজ করতেছি বা আমরা যে সুতা টিপিআই দিচ্ছি বা আমরা যে কন্ডিশনে বানাচ্ছি সেটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। যাই হোক, আমরা এটা স্টাডি করে রাখতে পারি যে 12.5 থেকে to 20% পর্যন্ত উইড ওয়াইজ শ্রিঙ্কেজ হতে পারে ফর কটনের জন্য আর কি। আর হচ্ছে লেন্থে কম হয়, লেন্থে নরমালি হচ্ছে 1.5 থেকে 3% নরমাল ফেব্রিকেই হয়, 3% পর্যন্ত নরমাল ফেব্রিকেই হয় আর কি, সেটা নরমালি। এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অল ওভার ভেলভেটিন। হ্যাঁ, অল ওভার মানে হচ্ছে প্লেনটাই আর কি, অল ওভার বা প্লেন ভেলভেটিন। কিছু এক্সাম্পল আমরা দেখে রাখতে পারি, যেমন হচ্ছে যে প্লেনের জন্য কি রকম ইউজ করা হয়, যেমন প্লেন ব্যাক ভেলভেটিনের জন্য অল ওভার অর প্লেন ভেলভেটিন। আর অল ওভার বা প্লেনের মধ্যে প্লেন ব্যাক ভেলভেটিনও আছে, টুইল ব্যাক ভেলভেটিনও আছে। আচ্ছা, ওয়ার্ক কাউন্ট অবশ্যই ডেফিনেটলি কোয়ার্সার হবে, ওয়েভটের চাইতে ওয়েভ ফাইনার হবে। আমাদের এই ওয়েভ ভেলভেটিন ওয়েভ পাইলের মধ্যে অবশ্যই ওয়েভটা ফাইনার হবে, আর হচ্ছে ওয়ার্কটা মোটা সুতা হবে। এটা 2/30 হইতে পারে, আরো কম হইতে পারে, বেশিও হইতে পারে, যে কোনো একটা। জাস্ট ফর এন এক্সাম্পল দেখা আর কি যে কিরকম হয়। অবশ্যই ওয়ার্ক কোয়ার্সার হবে ওয়েভটের চাইতে, এবং ইপিআই অবশ্যই কম হবে, এবং পিপিআই ডেফিনেটলি অনেক 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 বেশি হবে, মানে তোমার কি বলবো যে ইপিআই এর চাইতে অবশ্যই। পাইল ডেনসিটি পার স্কয়ার ইঞ্চ, এটা একটা ফর্মুলা আছে, এটা মনে হতে পারে যে ইপিআই আর পিপিআই গুণ করে দিলে এটা হবে, না আসলে জিনিসটা তা না, এটার জন্য আরেকটা আলাদা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা সামনে আসবে আমাদের ফর্ম, যেটা দিয়ে আমি বের করব যে ডেনসিটিটা কত হয় আর কি, টাফট পার স্কয়ার ইঞ্চ। ক্রিম্প অফ ওয়েভড 15% না, হ্যাঁ অনেক বেশি আর কি, ওয়েব সুতার ক্রিম অনেক বেশি, নরমালি 5 to 7% হয় আর কি ওয়েব সুতার ক্রিম। এরপরে টুইল ব্যাক ভেলভেটিনের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে কোনো একটা আমরা দেখতে পারি জাস্ট ফর আমাদের জানার জন্য। ওয়ার্ক কাউন্ট মোটা অনেক, হ্যাঁ ইপিআইও কম, আর ওয়েভ কাউন্ট খুব বেশি ফাইনার না, এটা কোয়ার্সার বলা যেতে পারে, টোটাল এই কাপড়টাকে কোয়ার্সার ফ্যাব্রিক বলা যেতে পারে, কোয়ার্সার ভেলভেটিন বলা যেতে পারে, যেহেতু ওয়ার্ক কাউন্ট ওয়েভ কাউন্ট দুটোই হচ্ছে অনেক বেশি কোয়ার্সার। এটা কম্পারেটিভলি ফাইনার বলা যেতে পারে, কম্পারেটিভলি তাও সেরকম ফাইন না, মিডিয়াম কোয়ালিটি বলা যেতে পারে এটা। ওয়েভ কাউন্ট 16 পিপিআই 244, এখানে আবার স্টার দেওয়া আছে, ইনক্লুডস গ্রাউন্ড এন্ড পাইল পিক্স, মানে পাইল এবং গ্রাউন্ড দুটো মিলিয়ে হচ্ছে পিপিআই। তার মানে একটা জিনিস খেয়াল করো যে পিপিআই কিন্তু কিরকম, হ্যাঁ অনেক বেশি। এই কাপড়ের দুইটা মূল প্রপার্টির মধ্যে দুইটা জিনিস বলতে একটা হচ্ছে যে
ওয়ার্পের কাউন্ট এবং ইপিআই এই দুইটাই অনেক কম থাকবে, কোয়ার্সার থাকবে, আর ওয়েফটের কাউন্ট অনেক ফাইনাল থাকবে এবং পিপিআই অনেক বেশি থাকবে। আর ফার্দার যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ওয়েফটের সিঙ্কেজ অনেক বেশি হবে, তো ডেফিনেটলি আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। টাফ পার স্কয়ার ইঞ্চ 400, ওয়েফটিং 70%। সো এগুলি হচ্ছে কোয়ার্সার, হ্যাঁ কোয়ার্সার ভেলভেটিনের একটা एग्जांपल আর কি। এটার চাইতে কম্পারেটিভলি এটা ফাইনার হবে, হ্যাঁ 12 ব্যাগ ভেলভেটিনের মধ্যে এটা ফাইনার হবে। যেমন ওয়ার্প কাউন্ট এটা আছে ডাবল সুতা, এপিআই আছে 72, ওয়েভ কাউন্ট 60, ফাইনার ডেফিনেটলি পিক্স পার ইঞ্চ অনেক বেশি, ওয়েফটের 520, টাফস পার স্কয়ার ইঞ্চ, টাফস পার স্কয়ার ইঞ্চের একটা আলাদা ফর্মুলা আছে, বা পাইল ডেনসিটি যেটা আর কি পার স্কয়ার ইঞ্চ, এটা আলাদা একটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করা হয় ওয়েভ ক্রিম্প এই। সো এটা কম্পারেটিভলি এটার চাইতে মানে ফাইনার, বাট অ্যাকচুয়ালি এগুলিকে আমরা মিডিয়াম কোয়ালিটির ভেলভেটিন বলবো আর কি। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা ফাইনাল কোয়ালিটি চাই তাহলে হচ্ছে আমাদের ওয়েভ কাউন্ট অনেক বেশি লাগবে, ধরো 100, 100, 120 এরকম। ওয়ার্ক কাউন্ট ধরো আরো, ওয়ার্ক কাউন্ট কিছু কোয়ার্সার রাখলাম আর কি, 2/50 নিলাম এরকম। আচ্ছা আমরা আরেকটা ডিজাইনে যাই। আচ্ছা প্লাশ ফেব্রিক, প্লাশ ফেব্রিক এই যে এখন আসছে হচ্ছে যে প্লেন যে ভেলভেটিন ছিল, প্লেনের মধ্যে প্লেন ব্যাগ ভেলভেটিন আর হচ্ছে 12 ব্যাগ ভেলভেটিন, এগুলা ছিল পাইলগুলো এমন ভাবে থাকতো যে টোটাল কাপড়টাকে কভার করে রাখতো আর কি। কিন্তু এখন যে কাপড়গুলা হবে এগুলা এরকম না, এগুলা ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়, এগুলা ডেকোরেটিভ ডিজাইন বলা যায়। যেমন এর এক্সাম্পল একটা হচ্ছে ওয়েব প্লাশ, এরপরে আমাদের আরো ডিজাইন আসবে, এগুলিকে ডেকোরেটিভ ডিজাইন বলা হয়। এবং এগুলা এই ডিজাইনগুলো সুনির্দিষ্ট কোনো নিয়মকে ফলো করে হয় না, হ্যাঁ সুনির্দিষ্ট কোনো নিয়মকে ফলো করে হয় না, কিছু বেসিক থাকবে কিন্তু কিছু বেসিকের উপরে ডেকোরেটিভ মানে ওয়েতে ডিজাইনগুলোকে করে ফেলা হয়, আর পারপাসটাও ডেকোরেটিভ। যেমন হচ্ছে ওয়েব প্লাস, এগুলা কি বলা আছে যে ওয়েব প্লাস হচ্ছে ক্যারেক্টারাইজড বাই লঙ্গার পাইল ফ্লোরস এন্ড হেভিয়ার ওয়েট। একটা প্রপার্টি পাওয়া গেল যে অনেক বেশি লঙ্গার হবে পাইল ফ্লোর আর হচ্ছে হেভিয়ার ওয়েট হবে। দে আর মেইনলি এমপ্লয়েড অ্যাজ আপোস্টারি ক্লজ, বুঝেই যাচ্ছে তার মানে এটার জাস্ট ইউজ হচ্ছে আপোস্টারি হিসেবে। Due to long length of the pile wave, the pile one is anchored to the ground. Okay. যে মেটেরিয়াল গুলো ইউজ করা হয় উলেন, মহের, or acrylic yarn। চলে আসি ডিজাইন। তার মানে এটা ওয়েট প্লাস বৈশিষ্ট্য হচ্ছে লঙ্গার ফ্লোট, হেভিয়ার ওয়েট, ইউজ করব আপোস্টারি। আর লঙ্গার ফ্লোট কিভাবে তৈরি করব সেটার জন্য কিছু নিয়ম কানুন আছে আর কি। আচ্ছা এটার জন্য হচ্ছে দেখো যে গ্রাউন্ড হচ্ছে প্লেন, গ্রাউন্ড প্লেন ইউজ করা যাবে, টুইলও ইউজ করা যাবে। তো গ্রাউন্ডটা প্লেন নিলাম, গ্রাউন্ড এখানে দেখানো হয় নাই, এখানে একটা মোটিভ নেওয়া হয়েছে যেটা পাইলের জন্য একটা মোটিভ নেওয়া হয়েছে এবং সেটা ইরেগুলার শাটিং, 4 এন্ডের ইরেগুলার শাটিং। গ্রাউন্ডটা নিলাম প্লেন আর এখানে নিলাম হচ্ছে ইরেগুলার শাটিং। তো আগেই বলছি যে এটা সুনির্দিষ্ট মানে প্লেন ওয়েভ ভেলভেটিন বা টুইন ওয়েভ ভেলভেটিনের মতো সুনির্দিষ্ট নিয়ম ফলো করে হয় না, এগুলি ডেকোরেটিভ ভাবেই তৈরি করা হয়। আচ্ছা এরপরের কাজ হচ্ছে যে এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে লঙ্গার ফ্লোট। তো লঙ্গার ফ্লোটের জন্য ইরেগুলার শাটিং যেটা নিলাম, এখানে শুধু ইরেগুলার শাটিং মানে নিয়ে এই যে আমি কাজ করব তা না, এখানে আমি টুইল নিতে পারি, 4x4 এর তুমি একটা 3 আপ 1 ডাউন টুইলও নিতে পারো, হ্যাঁ টুইল নিয়েও সেটা তুমি ডিজাইন করতে পারো। সেটা ডিজাইন না হয় আমরা দেখবো না হয় করে, আজকে হয়তো দেখবো না, আজকে জাস্ট এই ডিজাইনটা বুঝি, নেক্সট ক্লাসে না হয় আমরা ডিজাইনটা করে দেখবো আর কি, যে টুইল নিলে কেমন হয় বা এমনি বুঝবাও। আচ্ছা 4x4 ইরেগুলার শাটিং নিলাম, নিয়ে এখানে তুমি এভাবে নিতে পারো অথবা 1 3 2 4 হিসেবেও নিতে পারো, সেটাও হবে ইরেগুলার শাটিং। নেওয়ার পরে এটাকে জাস্ট মানে ওয়ার্প ওয়েতে, হ্যাঁ ওয়ার্প ডিরেকশনে এটাকে রিপিটটাকে ডাবল করা হয়েছে, ওয়ার্প ডিরেকশনে রিপিটটাকে ডাবল করা হয়েছে। কিভাবে ডাবল করা হয়েছে, এই প্রত্যেকটা ঘরের গ্যাপে গ্যাপে একটা করে ঘর ঢোকাও, যেমন এটার পরে একটা ঘর ঢোকাও, এটার পরে একটা ঘর ঢোকাও, এটার পরে একটা, এটার পরে একটা, এভাবে 8x4, হ্যাঁ 8x4 আমরা একটা মানে মোটিভ নিলাম, আবার এটা থেকে এটা করলাম।
এটা থেকে এটা আসার পরে আবার কি করলাম যে এখানে যে আমাদের মানে ক্রস গুলা আছে আর কি, যে ক্রস গুলা আছে সেগুলাকে আবার ডাবল করে ফেললাম। যেমন এইটার পাশে আরেকটা ক্রস, এটার পাশে আবার একটা ক্রস, তার পাশে আরেকটা ক্রস, হ্যাঁ তার পাশে আবার একটা ক্রস। তো এইরকম আমরা 8/4 এর একটা রিপিট নিয়ে এবং তার মধ্যে এইরকম একটা মোটিভ দিলাম আর কি। এখনো আমাদের ডিজাইন হয় নাই, ফাইনাল রিপিট হয় নাই, এখন আমরা মোটিভের মধ্যেই আছি। সো গ্রাউন্ড নিলাম প্লেন, এখানে 4 আপ, এখানে 4 এন্ডের একটা ইরেগুলার শার্টিং নিলাম, সেটাকে ওয়ার্পওয়ে ডাবল করলাম, ওয়ার্পওয়ে ডাবল করার পরে আবার এই সুতাগুলার যে মানে ইন্টারলেসমেন্ট আছে সেটাকে ডাবল করলাম, করে আমরা এই মোটিভ এই অবস্থায় আসলো, বিতে আসলো। এখন ফাইনাল ডিজাইন হবে হচ্ছে এই 8 যেটা আছে না, এই 8 যেটা আছে এটা ডাবল হবে, এটাকে আরো ডাবল করতে হবে, মানে দ্যাট মিন্স 16। দ্যাট মিন্স তোমাকে ওয়ার্পের দিকে করতে হবে হচ্ছে 16, আর ওয়েফটের দিকে ফাইনাল যে রিপিট, ওয়েফটের দিকে ফাইনাল রিপিট হচ্ছে এখানে পাইল হচ্ছে 4টা, এর সাথে গ্রাউন্ড যুক্ত হবে 2টা। সো 4 আর 2 6, গ্রাউন্ড মানে পাইলের ওয়েফটের সুতা হচ্ছে এভাবে 6টা। সো আমরা তাহলে ডিজাইন করব কিভাবে? ডিজাইন করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে একটা গ্রাউন্ড নিলাম আর একটা মোটিভ নিলাম, ফর ইরেগুলারের শার্টিং নিলাম, এখানে ইরেগুলার না নিয়ে অন্য যেটাই নিব সেটাকে ডাবল করতে হবে ওয়ার্পের দিকে, যেটাই থাকবে সেটাকে ওয়ার্পের দিকে ডাবল করব। এরপরে আমাদের যে ইন্টারলেসমেন্ট গুলো আছে ওগুলিকেও ডাবল করব, হ্যাঁ ডাবল করার পরে আমাদের মোটিভটা দাঁড়াবে, এখানে মোটিভ দাঁড়াবে, এবং মোটিভ যেটা থাকবে ওয়ার্পের যেটা থাকবে সেটাকে ফাইনাল রিপিটে গিয়ে ডাবল করতে হবে। দ্যাট মিন্স এখানে 8টা হলে এখানে 16টা, এখানে যদি হয় 10টা ওখানে হবে 20টা। আর এখানে ওয়েফটের দিকে হচ্ছে তোমার ফাইনাল রিপিটে সুতার সংখ্যা হবে গ্রাউন্ড এবং পাইল মিলে, গ্রাউন্ড 2টা এবং পাইল 4টা, সো 6টা। সো গ্রাউন্ড 2টা, এখানে যদি থাকে 6টা পাইল সাপোজ, তাহলে তোমার হবে 6টার 2টা মিলে 8টা। এবং রেশিও হচ্ছে, দেখো রেশিও হচ্ছে 1:2, রেশিও হচ্ছে গ্রাউন্ড এবং পাইলের রেশিও হচ্ছে 1:2 করে আর কি। যেহেতু মানে গ্রাউন্ডটা প্লেন নিচ্ছি এই জন্য রেশিও হচ্ছে 1:2 করে আর কি। এরপরে কাজ কিছুটা আগের মতোই, যেমন হচ্ছে গ্রাউন্ড গুলাকে আমি প্লেন দিয়ে দিলাম, ব্যাস। এরপরে সহজেই গ্রাউন্ড গুলাকে আমরা প্লেন দিয়ে দিলাম, এই প্লেন দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের যে পাইলের সুতাগুলা যেভাবে আছে আর কি, আমরা ফার্স্ট পাইল স্ট্রাকচার যেরকম করছিলাম, ফার্স্ট পাইল স্ট্রাকচার ঠিক যেভাবেই করছিলাম মনে করে দেখো, ওই ফার্স্ট পাইল স্ট্রাকচারের মতোই বসিয়ে যাব। হ্যাঁ একটা করে ক্রস দিলাম, মাঝখানে একটা ক্রস কাটিং এর জন্য গ্যাপ, আবার একটা দিলাম, হ্যাঁ শেষ। P2 তে সিমিলার ওয়েতে এভাবে দিয়ে গেলাম, P3 তে দিয়ে গেলাম, P4 এ দিয়ে গেলাম। এখন এই কাপড়টা দুই ভাবে মানে ইউজ করা যায়, কাটে হিসেবে ইউজ করতে পারবো, আমরা লং হিসেবে ইউজ করতে পারবো। যদি লং হয় তাহলে আমাদের অনেক বেশি মানে আনকাট হয় আর কি, লং বলতে আনকাট যদি হয় তাহলে দেখো যে অনেক বেশি লম্বা ফ্লোট, হ্যাঁ অনেক ফ্লোট, কাপড়টা অনেক বেশি ঢোলা হবে। এই তো দুই ভাবেই করা যায়। আর যদি আমরা কেটে কেটে ইউজ করি তাহলে কি বলবো যে এগুলি কাটা পড়ে যাবে, শুধু এখানে একটা পাইল থাকবে, এখানে একটা পাইল থাকবে, আবার এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, প্লেনের মতো কাছাকাছি চলে আসবে, প্লেনের মতো কাছাকাছি চলে আসবে। বাট রিপিটে হচ্ছে অনেকগুলা পাইল থাকবে, 1 2 3 4 5 6 7 8, একটা রিপিটে হচ্ছে 8টা করে পাইলের সুতা থাকবে আর কি কাটার পরে। আর যদি না কাটি তাহলে তো বিশাল বড় বড় অনেক বড় বড় ইয়া থাকবে, ফ্লোট থাকবে, এগুলো একটার উপরে চলে আসবে আর কি ফ্লোট গুলা। তো এইভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েট প্লাস, যার যেটা বিখ্যাত হচ্ছে বড় বড় ফ্লোটের জন্য, হেভিয়ার ওয়েটের জন্য, এবং ইউজ হচ্ছে আপোস্টারি। সো আমরা ডিজাইন করব হচ্ছে এইভাবে। আমার মনে হয় আজকে শেষ করে দিই, আমরা কোঅর্ডিনেট নেক্সট ক্লাসে যাব, কোঅর্ডিনেট ওইকে বুঝাইতে হবে আজকের মতো করেই, এটা আমরা না হয় কোঅর্ডিনেট ভেলভেটিনটা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? কি বলো তোমরা? জি স্যার। জি স্যার, জি স্যার। না যাই, আজকে এই পর্যন্তই থাক। স্যার হ্যাঁ বলো। স্যার সবগুলো ক্লাস রেকর্ড তো স্যার আপনার কাছে মানে স্যার আসতে সব গুছানো একদম? হ্যাঁ আছে,
আমার কাছে আছে। স্যার ইন ফিউচার যদি ভার্সিটি খুলে, কারণ যেহেতু মনে হচ্ছে 3-2 এক্সামটা আগে হয়ে যাবে, তো বেশ তো 4-1 একটা গ্যাপ পড়ে যাবে। তো পরবর্তী স্যার যদি পেন ড্রাইভ থেকে যে আপনার কাছে সবগুলো ক্লাস নিতে পারতেন তাহলে খুব ভালো হতো স্যার। আচ্ছা, আমাদের কি তোমাদের এটার জন্য কোনো ক্লাসরুম খুলেছি? জি স্যার, গুগল স্যার, ক্লাস খোলা আছে। আমাদের খোলা আছে। কোর্সও খোলা আছে স্যার আপনার একটা। গুগল ক্লাসরুম যদি খোলা থাকে তাহলে দেখি, যদি ইউনিভার্সিটি না খোলে আর কি, দ্যাট মিনস আমি তো জি। ভাবছিলাম যে ফেব্রুয়ারিতে হয়তো খুলে যাবে, আমার এক্সপেকটেশন ছিল। সেটা একটু ওয়েট করো।